আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সম্পর্কে। অর্থাৎ কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে যে পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির সঠিক উত্তরগুলো কি হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও। সেখান থেকে তোমরা বুঝতে পারবে কার কতগুলি ঠিক হয়েছে এবং কে কত নম্বর পেতে পারো সেই সম্পর্কিত একটি ধারণা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং তাছাড়াও জানি রাখি, যতগুলি প্রশ্ন জানা গেছে সেই সমস্ত প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবং তবু যদি কোনো প্রশ্ন তোমাদের মনে পড়ছে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেই প্রশ্নগুলোরও সঠিক উত্তরগুলো কমেন্টে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই পুরোপুরি দেখো এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে এবং অন্যান্য প্রশ্নগুলি যদি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, যতগুলি প্রশ্ন আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলি কোচবিহার জেলাতে অথবা আলিপুরদুয়ার জেলাতে এসেছে। তো সেক্ষেত্রে দুটি জেলাতে যা কিছু প্রশ্ন এসেছে প্রত্যেকটি প্রশ্নই একসাথে আলোচনা করব। কোন জেলাতে কোন প্রশ্নগুলো এসেছে সেইভাবে তোমরা মিলিয়ে সঠিক উত্তরগুলো এখান থেকে জানতে পারবে। দেখো, প্রথম যে প্রশ্নটি এসেছিল যেখানে বলা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, তো সেটি হচ্ছে কন্যাকুমারী। এবং এখানে তোমরা মনে রাখবে, যদি প্রশ্নে বলা হয় যে ভারতের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণের প্রান্ত কোনটি, তাহলে কিন্তু হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে 2023 সালে ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক কে ছিলেন, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হারমানপ্রীত কৌর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোচবিহারের ঐতিহাসিক প্রাসাদ কোনটি, তো সেটি হচ্ছে কোচবিহার রাজবাড়ি, যার অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পান, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি, তো সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার বলা হয়। পরবর্তী প্রশ্ন, দেখো, মানবদেহের প্রধান রেচনাঙ্গ কোনটি, তো এটি হবে বৃক্ক বা কিডনি। আর যদি প্রশ্নে বলা হয় যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি, তাহলে হয়ে যাবে লিভার বা যকৃৎ। ঠিক আছে। তো প্রথমের প্রশ্নটি পরীক্ষায় এসেছিল, দ্বিতীয় প্রশ্নটি একটি এডিশনাল ইনফরমেশন রয়েছে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে মেঘনাদ পদ কাব্য কার লেখা, মেঘনাদ পদ কাব্য কার লেখা, মাইকেল মধুসূদন দত্ত। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ক্লাসে করানো হয়েছে। যারা রেগুলার এই চ্যানেলটি ফলো করেছো তারা অবশ্যই জানো যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ক্লাসে করানো হয়েছে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ট্রাকোমা রোগ কোন অঙ্গে হয়, তো এটি হবে চোখে হয়, চোখের রোগ হচ্ছে ট্রাকোমা। পরবর্তী প্রশ্ন, রক্তে শর্করার হার কোন হরমোন নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অগ্নাশয় থেকে দুটি হরমোন ক্ষরিত হয়, একটি হচ্ছে ইনসুলিন আর একটি হচ্ছে গ্লুকাগন। ইনসুলিনকে কি বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এগুলো কিন্তু ক্লাসে করানো হয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, দেখো, কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত, এটা বারবার বলা হয়েছে যে এই প্রশ্নটি সবাই জানে, তবু আইসিডিএস পরীক্ষায় আসে আর এসেওছে, দামোদর হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম, তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটি ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম কিন্তু জেনে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন সি পরীক্ষায় দিয়ে থাকে, এবার কিন্তু ভিটামিন ডি দিয়েছে। ঠিক আছে। ভিটামিন সি এর ক্ষেত্রে অ্যাসকর্বিক অ্যাসিড আর ভিটামিন ডি এর ক্ষেত্রে ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে কোন ভিটামিন জলে দ্রবীভূত,
যদি তোমাদের অপশান ছিল তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটি অপশান থাকবে, সেটি হবে সঠিক উত্তর। দেখো জলে দ্রবীভূত ভিটামিন কিন্তু অনেকগুলি রয়েছে, যেমন ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, 4, 5, 6, 7, তারপরে 9, 12 এবং ভিটামিন সি। এগুলো প্রত্যেকটি হচ্ছে জলে দ্রবীভূত বা জলে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্ন, ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? সেটি হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে একটি হরমোন এবং এটি হচ্ছে গ্যাসীয় হরমোন। ইথিলিন হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দইয়ে কোন অ্যাসিড থাকে? এটা বারবার কিন্তু বলা হয়েছে যে এই প্রশ্নটি বিভিন্নভাবে কিন্তু এসে থাকে। ল্যাকটিক অ্যাসিড দইয়ে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, রঞ্জি ট্রফি এগুলোও কিন্তু করানো হয়েছে যে কোন খেলার সাথে কোন ট্রফি যুক্ত রয়েছে। রঞ্জি ট্রফি কিন্তু এসেছিল, যেটি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরবঙ্গে মোট কয়টি জেলা আছে? তো 8টি জেলা আছে। কোন কোন জেলাগুলি সেগুলো একবার দেখে নাও। দেখো জেলাগুলি মালদা থেকে, যদি আমরা নিচের দিক থেকে শুরু করি তাহলে মালদা থেকে কি হবে? দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, উপরে রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। টোটাল রয়েছে 8টি জেলা। এই 8টি জেলা মিলিয়ে উত্তরবঙ্গ। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এটাও কিন্তু করানো হয়েছে যে কোন কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর। পরবর্তী প্রশ্ন, ওয়ান স্টপ সেন্টার প্রকল্প কি? এটা কোনো একটি জেলাতে এসেছে, কোচবিহার না হলে আলিপুরদুয়ার। তো দেখো ওয়ান স্টপ সেন্টারে হচ্ছে একটি স্কিম বা প্রকল্প। ওয়ান স্টপ সেন্টার প্রকল্পের মাধ্যমে সমাজের শারীরিক, মানসিক, আর্থিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত মহিলাদের সাহায্য করা হয়। অর্থাৎ যে সমস্ত মহিলারা নির্যাতিত হন বিভিন্ন ক্ষেত্রে, পারিবারিক বা পরিবারের বাইরে বা বিভিন্ন সমাজের ক্ষেত্রে, কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে বিভিন্নভাবে যদি নির্যাতিত হয়ে থাকেন তো তাদেরকে সাহায্য করায় উদ্দেশ্যই হচ্ছে ওয়ান স্টপ সেন্টার, OSC, ওয়ান স্টপ সেন্টার স্কিম। পরবর্তী প্রশ্ন দেখো, গোলাপি শহর কাকে বলে? এটা করানো হয়েছে জয়পুর গোলাপি শহর, এবং এখানে কি আছে? এখানে রয়েছে হাওয়া মহল, এটাও কিন্তু করানো হয়েছিল। হাওয়া মহল জয়পুরে রয়েছে, রাজস্থান, গোলাপি শহর। পরবর্তী প্রশ্ন দেখো, পথের পাঁচালী কার লেখা? এই প্রশ্নটি যখন ICDS পরীক্ষা অনেক দিন আগে যখন হতো তখনও কিন্তু এই প্রশ্নটি আসতো, বর্তমানেও আসছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খুবই সহজ একটি প্রশ্ন, আশা করি সবাই করতে পেরেছো। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু ক্লাসে হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু কিছুদিন আগে, কয়েকদিন আগেই কিন্তু হলো। দেখো এই রকম একটি প্রশ্ন এসেছে যেখানে বলা হচ্ছে সি ইজ গুড ড্যাশ কুকিং, অর্থাৎ কোনো একটি দক্ষতা যদি বলা হয় তাহলে অ্যাড হবে। দক্ষতা, কোনো একটি বিষয় যদি দক্ষতা বলা হয়, যদি বলা হয় রাম ইজ গুড অ্যাট ডান্সিং, তাহলে কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো দক্ষতা যদি বলা হয় যে সে রান্নাতে খুব ভালো বা রান্না করতে পারে, তো সেক্ষেত্রে দক্ষতা, সেই জন্য অ্যাড হবে। পরবর্তী প্রশ্ন থেকে এসেছিল আশা এর পুরো নাম কি? এটা সবাই জানো, এগুলো ভুল হওয়ার কথা নয়। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিদের প্রাণ আছে কে বলেছেন? জগদীশচন্দ্র বসু। খুবই সহজ প্রশ্ন। দেখো খুব একটা জটিল প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে না, কিছু কিছু জটিল আসছে যাতে সেখানে তোমাদের ভুল হয়, এবং সেই জায়গাতেই যদি তোমরা করতে পারো তাহলে চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। লবণের রাসায়নিক সংকেত কি? এটাও কিন্তু করানো হয়েছে, যেটি হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড বলা হয়। প্রশ্নটি আশা করি তোমাদের এসেছিল লবণের রাসায়নিক নাম কি? এখানে সংকেত রয়েছে, আমি দুটোই কিন্তু লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখেও শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? এটাও একজন কমেন্টে জানিয়েছে যে এই প্রশ্নটি এসেছে, এটা খুবই সহজ, বাঁকুড়া জেলাতে। আর অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়া জেলাতে। পরবর্তী প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়? গলগণ্ড রোগ হয়। গলগণ্ডকে ইংলিশে কি বলা হয়? গয়টার, গয়টার বা গলগণ্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম? এগুলো কিন্তু করানো হয়েছে।
নারীর অবস্থান সম্পর্কিত প্রশ্ন রয়েছে প্রতিভা পাটিল। পরবর্তী যে প্রশ্নটি এসেছিল দেখো, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য কোন পদার্থ দরকার? সেটি হচ্ছে লৌহ, লোহা বা আয়রন। দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি একটু ঘুরিয়ে এসেছে। এই প্রশ্নটি সাধারণত কী রকমের আসে দেখো, এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। এই প্রশ্নটি এসে থাকে যে পশ্চিমবঙ্গ ও আসামকে কোন নদী বিভক্ত করেছে, কিন্তু এখানে পশ্চিমবঙ্গ ও আসাম কিন্তু বলা নেই, এখানে বলা হয়েছে কোচবিহার ও আসাম। যদি পশ্চিমবঙ্গ ও আসাম বলা হয় তখন কিন্তু সংকোচ নদী হয়ে যায়, কিন্তু এখানে বলা হয়েছে কোচবিহার ও আসামকে কোন নদী বিভক্ত করেছে। তো এক্ষেত্রে তোমরা অবশ্য কমেন্টে জানাবে কি কি অপশানগুলো ছিল। দেখো এখানে বিভিন্ন উত্তর কিন্তু হতে পারে। যদি তোমাদের অপশানে ছিল দুধকুমার নদী তাহলে কিন্তু সঠিক উত্তর হবে, রায়ডাক যদি ছিল তাহলে হবে। আরেকজন কমেন্ট করেছিল কিছুক্ষণ আগেই যে সংকোচ নদী কিন্তু অপশানে ছিল না, তো সেক্ষেত্রে এখানে সংকোচটা হচ্ছে না। তো এই সমস্ত তিনটি নদী তোমরা যদি ম্যাপে খুব ভালোভাবে দেখো তাহলে যে দুধকুমার নদীটি রয়েছে সেটি যে কোচবিহারের যে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু রয়েছে, দক্ষিণ পূর্ব দিকে রয়েছে দুধকুমার নদী। এবং এই দুধকুমার নদীটি এই যে আসামের যে বর্ডার রয়েছে এবং পশ্চিমবঙ্গ এই রকমভাবে কিন্তু ক্রস করছে, নদীটি এই রকমভাবে ক্রস করছে। তো সেক্ষেত্রে আসাম এবং কোচবিহারকে বিভক্ত করছে। একই রকমভাবে রায়ডাক নদীটিও কিন্তু এরকমভাবে ক্রস করেছে, ঠিক আছে। আর যে সংকোচ নদীটি রয়েছে সেটা কিন্তু ঠিক এটা হচ্ছে আসাম আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল বা কোচবিহার। তো সেক্ষেত্রে এখানে এইরকমভাবে কিন্তু গেছে। তো সেক্ষেত্রে তোমাদের অপশানগুলোতে কী কী ছিল সেগুলো কিন্তু আগে জানতে হবে, তারপরে এটা সঠিক উত্তর সেই প্রশ্নের ক্ষেত্রে নির্বাচন করা যাবে। কিন্তু তোমরা জেনে রাখো যে কোচবিহার ও আসামকে যে সমস্ত নদী বিভক্ত করেছে তা সেগুলোর মধ্যে দুধকুমার হতে পারে, রায়ডাক হতে পারে, সংকোচ নদীও কিন্তু হতে পারে। পরবর্তী দেখো, ভারতের কোন রাজ্যে বৃহত্তম উপকূল রেখা আছে? এটাও কিন্তু করানো হয়েছে। দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাট যে রাজ্যটি রয়েছে সেই রাজ্যের যে উপকূল রেখা সেটা কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ সমুদ্রের সাথে স্পর্শ করে আছে বেশিরভাগ অংশই বাকি রাজ্যগুলির তুলনায়। বাকি যে সমস্ত উপকূলবর্তী যে রাজ্যগুলি রয়েছে তার তুলনায় গুজরাটের উপকূল রেখা সবচেয়ে বেশি বা বৃহত্তম। পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু নতুন প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটি ক্লাসে করানো হয়নি, এই প্রশ্নটি নতুন প্রশ্ন। দেখো চেরাও নৃত্য বা বাঁশ নাচ কোন রাজ্যের? তো এটা হচ্ছে মিজোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস একটি নাচ হচ্ছে বাঁশ নাচ বা চেরাও নৃত্য, এটি হচ্ছে মিজোরামের। যারা করেছো সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটিও কিন্তু একটু ঘুরিয়ে এবং এই প্রশ্নেরও বিভিন্ন উত্তর হতে পারে। তোমাদের অপশানগুলো কী কী ছিল সেগুলো কিন্তু আগে জানতে হবে। দেখো প্রশ্নে বলা হয়েছে যে অজন্তা ইলোরা গুহা কোন বংশে নির্মাণ হয়েছে। তোমাদের একটি তথ্য জানে রাখি, কোন বংশ, এখানে কিন্তু একটি নির্দিষ্ট বংশ কিন্তু এগুলো নির্মাণ করেনি, ধাপে ধাপে এগুলো কিন্তু তৈরি হয়েছে, ধাপে ধাপে তৈরি হয়েছে এবং বিভিন্ন বংশ অজন্তা এবং ইলোরার সাথে যুক্ত রয়েছে, বিভিন্ন বংশ। যেমন তোমাদের জানে রাখি অজন্তা যে চিত্রগুলো রয়েছে, গুহার যে চিত্রগুলো, সেগুলো কিন্তু গুপ্ত বংশের সময় সেগুলো করা হয়েছে, গুপ্ত বংশের সময়। কিন্তু একজন কমেন্ট করেছিল যে গুপ্ত বংশ অপশানে নেই। যদি তোমাদের সাতবাহন বংশ ছিল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, যদি রাষ্ট্রকূট ছিল তবু কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিভিন্ন বংশ কিন্তু এখানে রয়েছে। হরিসেন যে রাজা তার সময়েও কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। যে অজন্তা এবং ইলোরার গুহার ক্ষেত্রে বিভিন্ন অংশ রয়েছে, বিভিন্ন অংশ বিভিন্ন সময় তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন বংশ এর সাথে কিন্তু যুক্ত রয়েছে। তোমাদের পরীক্ষাতে কী কী অপশান ছিল সেগুলো কমেন্টে জানাবে, সেই অনুসারে কিন্তু সঠিক উত্তর সেখান থেকে নির্বাচন করতে হবে। তো এই ছিল প্রশ্নগুলি, অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলি জানা গেছে। অনেক স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছে যে এই সমস্ত প্রশ্নগুলো এসেছিল এবং আরও বিভিন্ন প্রশ্ন অবশ্যই আছে
যতগুলি মনে ছিল তারা কিন্তু শেয়ার করেছে, সেই প্রশ্নগুলোই তোমাদের শেয়ার করে দিলাম এবং সঠিক উত্তরগুলো এখান থেকে তোমরা বুঝতে পারছো। এগুলো যারা করেছো তারা সঠিক উত্তর করেছো। এবং তাছাড়া যদি কোনো প্রশ্ন তোমাদের মনে পড়ছে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই সমস্ত সঠিক উত্তরগুলো জানিয়ে দেবো। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে কে কতগুলো নম্বর সঠিকভাবে পেতে পারো। এবং তার পাশাপাশি আরও একটি তথ্য জানিয়ে রাখি যে তোমাদের রেজাল্ট কবে বেরোতে পারে। তো সাধারণত যদি প্রসেস খুব দ্রুত হয় তাহলে 1 মাসের মধ্যেই রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে তোমাদের লিস্ট প্রকাশিত হয়ে যাবে যে কারা কারা কোয়ালিফাই করেছো, কারা মৌখিক পরীক্ষাতে ডাক পাবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে ন্যূনতম 30 নম্বর যদি তুমি পাও তাহলে মৌখিক পরীক্ষায় ডাক পাওয়ার একটা চান্স রয়েছে। কিন্তু 30 নম্বর পেলেই যে তুমি ডাক পাবে সেটাও নয়, ভ্যাকেন্সি অনুপাতে তোমাদের কিন্তু ডাকা হবে। কীরকমভাবে? 1:5 রেশিওতে ডাকা হবে। যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে টোটাল 5 জন ডাক পাবে, যদি 2টি ভ্যাকেন্সি থাকে তাহলে 10 জন ডাক পাবে। অর্থাৎ ধরে নাও 30 নম্বর পেয়েছে অনেকেই, 30 বা 30-এর উপরে নম্বর পেয়েছে অনেকেই। তো যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু 5 জনই ডাক পাবে, সেক্ষেত্রে 6 জন কিন্তু ডাক পাবে না। যদি 2টি ভ্যাকেন্সি থাকে তাহলে 10 জনই ডাক পাবে, 11 জন কিন্তু ডাক পাবে না। তো সেক্ষেত্রে তখন কারা ডাক পাবে? যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু তখন ডাক পাবে। এবং মৌখিক পরীক্ষা আর লিখিত পরীক্ষা যে মোট প্রাপ্ত নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তার 1 মাস পরেই। এবং তারপরে তোমরা আইসিডিএস কর্মী বা সহায়িকা পোস্টে চাকরি পেতে পারো। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কোনো প্রশ্ন মনে পড়ে তাহলে অবশ্যই জানিয়ে দেবে। এবং তার পাশাপাশি প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের নিয়মিত আপডেটগুলি এবং রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।